আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আপনার এলাকার একটি চায়ের দোকানের চাওয়ালা যে কিনা কিছুদিন পর পরই কাস্টমারের সাথে ঝগড়া করে, চায়ের কাপ এক কাপের দাম কত সেটা নিয়ে কিছুদিন পর পর ঝগড়া লাগে তার সাথে, যার কাছ থেকে সে পাইকারি মূল্যে দোকানের জন্য পণ্য ক্রয় করে তার সাথে। আবার ফ্যামিলি ঝগড়া তো কিছুদিন পর পর আছেই, বাকির টাকা নিয়ে যে তার কাছ থেকে বাকি খায় ক্রেতা, সেই টাকা আদায় করার জন্য ক্যাট ক্যাট ব্যাট ব্যাট ঝগড়া, সেটা তো আছেই। এখন আপনি চা বিক্রেতাকে তাকে যদি আপনি আপনার এলাকার সংসদ সদস্য নির্বাচিত করেন, সংসদ সদস্য বানিয়ে দেন, সে আপনার এলাকার জন্য কি করতে পারে? সংসদ সদস্য বাদ দেন, আপনি যদি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার তাকে বানিয়ে দেন, সে মেম্বার হয়ে আপনার এলাকার জন্য কি করতে পারে? সেই জায়গায় আপনারা নরেন্দ্র মোদীকে হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী। এমন একটা চালা একটা দেশের বা একটা এত বড় ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রের কি উন্নয়ন সে করতে পারে? এই যে ভারতের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব তাদের দেশের ভিতরে, এটার জন্য সবচেয়ে বড় দায়ী হলো নরেন্দ্র মোদী আর অমিত শাহ। নরেন্দ্র মোদী গত ১৬ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন এবং অমিত শাহ দেশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে এবং বিজেপি প্রধান, এই ভারতের যে ক্ষমতাসীন দল। এই যে দেশের মধ্যে যে রাজনীতি হচ্ছে গত ১৬ বছরে, এমন কোন রাজনৈতিক দল নাই যারা যারা কিনা বিজেপির বা নরেন্দ্র মোদী অমিত শাহ বিরোধী রাজনীতি করে, বিরোধী দলের রাজনীতি করে, তারা নির্যাতনের শিকার না হয়েছে। তারা ঠিকভাবে এলাকায় থাকতে পারছে না, তারা ঠিকভাবে রাজনীতি করতে পারছে না, নিজের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছে না। এমনকি তারা বাদে রাজনীতিবিদ ছাড়াও যারা কিনা অন্যায় প্রতিবাদ করে, এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারা পর্যন্ত ঠিকভাবে স্বাধীন মতামত প্রকাশ করতে পারছে না। এমনকি ভারতে গত ১৬ বছর ধরে অন্য ধর্মের মানুষ, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষের উপর যে নির্যাতন চালিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার দলের লোকেরা, তা হিসেব করে বলা যাবে না। চোখের সামনে একটা প্রমাণ দেখেন, এই যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা কিছুদিন আগে হলো, সেখানে শুভেন্দু অধিকারী জয়যুক্ত হয়েছে, যে কিনা নরেন্দ্র মোদীর দলেরই একজন সংসদ সদস্য। তিনি জয়যুক্ত হওয়ার পর যখন মুখ্যমন্ত্রী হয়েছে, তারপরে কি একটা ম্যাসাকার গেছে পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে। যদিও এই দায়ভার কিন্তু অবশ্য মমতা ব্যানার্জিকেও দিতে হবে। কেন? কারণ তিনি ভারত জুড়ে প্রতিষ্ঠিত করেছেন, তিনি আসলে মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন, মুসলমানদের পক্ষে কথা বলছেন। তাহলে আপনি হেরে গেছেন দিদি, কেন তাদের নিরাপত্তা দিতে পারলেন না? যেহেতু আপনি নিরাপত্তা দিতে পারেন নাই, তাহলে কেন প্রতিষ্ঠিত করলেন যে মুসলমানরাই আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় এসেছেন? আবার নরেন্দ্র মোদীর কথায় আসা যাক। নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিল, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন কিন্তু আমরা এক নামেই তার একটা নাম হয়ে গিয়েছিল, গুজরাটের কসাই। কারণ কেন? কারণ তার নেতৃত্বে হাজার হাজার মুসলিমদেরকে সেইখানে হত্যা করা হয়েছিল। এখন একটা কসাই যখন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় এই কাজ ঘটাতে পারে, সে যখন একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, সে তো আরো বেশি করতে পারবে। এখন শুভেন্দু অধিকারী যা করছে মুখ্যমন্ত্রী হিসাবে এই যে পশ্চিমবঙ্গে, এখন তাকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেন, সে আরো বেশি করবে না? অবশ্যই তিনি আরো বেশি করবেন। তারপরে দেখেন নরেন্দ্র মোদী, এই যে গত ১৬ বছরে ভারতের অর্থনীতিটা আরো যে একটা শক্ত জায়গায় পৌঁছানোর কথা ছিল, সেই তুলনায় কিন্তু ভারতীয় অর্থনীতি একটা ভঙ্গুর জায়গায়, আরো পিছিয়ে গেছে বলা যায়। আর তার নেতা কর্মী কিংবা তার সংসদ সদস্যদের একের পর এক সীমাহীন দুর্নীতি, সেটা আসলে ভারতে যেহেতু তারা ক্ষমতায় আছে এবং বেশ কয়েকটা নির্বাচনে তারা চুরি করে পাশ করেছে বলা যায়। সুষ্ঠু নির্বাচন হলে নিঃসন্দেহে বলা যায় যে কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী, তিনি হবে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু গত কয়েকদিন আগে এই যে ছাত্র আন্দোলন, এটাতে তারা সংহতি প্রকাশ করার কারণে এবং যে ছাত্রদের পক্ষে কথা বলার কারণে এবং রাজপথে নামার কারণে, অধিকার আদায়ের কারণে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এটা আসলে কোনোভাবেই কাম্য হতে পারে না। আরো একটা জিনিস দেখেন, এই যে এই জুলাই মাসেই কিন্তু একটি ফ্যাসিস্টের পতন হয়েছিল বাংলাদেশে। সেই ফ্যাসিস্ট নরেন্দ্র মোদীর প্রশ্রয়ে এখন আশ্রয় নিয়েছে ভারতে। এখন এই জুলাই জুড়ে আবার ভারত জুড়ে আন্দোলন চলছে। দেখা যাক না জুলাইতে সেই ভারতে আবার বাংলাদেশের মধ্যে মতোই একটা মহাকাণ্ড ঘটে নাকি। নরেন্দ্র মোদী নিজেও জানেন যে ভারতে যদি কোনো সময় সুষ্ঠু নির্বাচন হয়, তার গদি আসলে ওই যে গত নির্বাচনে তিনি বলেছিলেন না যে আগলি বার ৪০০ পার। যদি সুষ্ঠু নির্বাচন তিনি ভারতে দেন, সুষ্ঠু নির্বাচন না দিয়েও
গতবার কিন্তু গত নির্বাচনে কিন্তু অনেক কষ্ট হয়েছে তার দলকে জয়যুক্ত করতে, এবং অনেক কড়াই গুন্ডা হিসাব সমীকরণ মিলে তারপরে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে আবার শপথ গ্রহণ করেছেন। এখন সেই জায়গায় যদি সুষ্ঠু নির্বাচন হয়, ওই যে আগলিবার 400 পার, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই যে আগলিবার 100 পার, সেটাও তার বলতে অনেক কষ্ট হয়ে যাবে। কারণ তিনি বুঝে গেছেন ভারতীয় জনগণের প্যাটার্ন। ভারতীয় জনগণ এখন আর নরেন্দ্র মোদীকে, যদি নরেন্দ্র মোদীকে চাইতো, সেটা তো ছাত্র আন্দোলন হয়েছে না? ছাত্র আন্দোলনটা কেন সেটা আবার জনসাধারণের আন্দোলনে পরিণত হবে সেটা বলেন। জনসাধারণের আন্দোলনের পরে ভারতের যে বড় বড় ব্যক্তিত্ব তারা পর্যন্ত এই আন্দোলনে সংহিত প্রকাশ করেছেন, এবং এমনকি বলিউডের যে বড় বড় তারকারা তারা অধিকাংশই তারা এই আন্দোলনে তারা সহমত প্রকাশ করেছেন। অনেককে এই ছাত্রদের সাথে রাজপথে আন্দোলন করতেও দেখা গেছে। এতেই বোঝা যায় যে আসলে আরেকটা জিনিস দেখেন, ছাত্র আন্দোলন করলে সেটা হয়তো হয়ে গেত, আন্দোলন দমন করা পারতো, কিন্তু তারপর যখন আবার সাধারণ জনগণ এতে সংহতি প্রকাশ করলো এবং রাজপথে নামলো, সে আন্দোলনটা অনেক বেগবান হয়ে গেছে। তখন আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আর সেটা সম্ভব হয়ে উঠছে না। তখন এই যে দেখা গেছে যে এই আন্দোলনটা কিন্তু মানে এখন ওই যে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, কিন্তু গেমস বা এই যে সাধারণ পাবলিক ছাত্ররা সেই ব্যারাকেড আরো অনেক কিছু উড়িয়ে দিচ্ছে। এমনকি যে গরম পানি মানে তাদের উপর, আন্দোলনকারীদের উপর মানে ফালানোর কথা, সেটা এখন আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই ফালানো হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।